আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈলচিত্র ভূত নিয়ে আলোচনা করব। তো তৈলচিত্র মানে হচ্ছে অয়েল পেইন্টিং। তো তৈলচিত্রের মধ্যে ভূতের একটা কারবার, তো কিছুটা সাসপেন্স থ্রিলার লাগতেছে। তো দেখা যাক। ফার্স্ট টাইম যখন আমি পড়ছিলাম ক্লাস এইটে থাকতে, তো আমার কাছে বেশ মজাই লাগছিল। আর তোমরা এই টাইপের ছবি হয়তো দেখে থাকবা, যে একটা চিত্রশিল্পী ছিল যার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। সে কিন্তু মোনালিসার এরকম একটা ছবি আঁকছে, তোমরা দেখবো। ওই ছবি নিয়ে ওই অনেক কাহিনী আছে, অনেক মিথ শোনা যায়, অনেক কিছু শোনা যায়। তো তোমরা চাইলে দেখতে পারো সেটাও। তো আমরা আজকে শুরু করি। একদিন সকালবেলা পরশু ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। তো একদিন সকালবেলা ডাক্তার সাহেব চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালো। তো নগেন হচ্ছে সেই বালক যে ভূত দেখবে আর কি, যার মধ্যে ভূতের আসর থাকবে, মানে যাকে হচ্ছে ভূত এফেক্ট করবে। পরশু ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগরের দিকে তাকালেন। বুঝতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন, অসুখ নাকি? তো বুঝতে বললো ডাক্তার সাহেব। তো নগেন বুঝতেছে না, তো বলতেছে যে কি সমস্যা, বুঝতেছো না কেন, অসুখ হয়েছে? নগেন ধপ করে একটা চেয়ারে বসে বলল, চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করে কিনা। মানে দেখেই বোঝা যাচ্ছিল ওর মধ্যে কোনো একটা সামথিং সামথিং রং, ওর মধ্যে কোনো কোনো একটা সমস্যা হয়তো বা দেখা গেছে। এইরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়, অসুখ আবার কিসের? গুরুতর কিছু হয়েছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পলাশ ডাক্তার দুহাতের আঙ্গুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন। মোটাসোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসি চিহ্নটুকু নেই। আচ্ছা, তো নগেন তো মোটামুটি স্বাস্থ্যবান একটা ছেলে, তো ওকে ওকে দেখে মনে হচ্ছে যে না, ও ভালো নাই, কোনো একটা সমস্যা ফেস করতেছে। চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। তো নগেন কোথায় থাকে? নগেন হচ্ছে তার মামার বাসায় থেকে কলেজে পড়ে। তোমাদের মধ্যে অনেকে আছে না, যে হচ্ছে স্কুল শহরের দিকে হওয়ার কারণে, বাসা গ্রামের দিকে হওয়ার কারণে, যে দেখা যায় নানার বাসা থাকে বা আত্মীয় স্বজনের বাসা থাকে, রিলেটিভসের বাসা থাকে, তো ওরকম। তো নগেন ছিল তার মামা বাসা থেকে কলেজে পড়ে। মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরশু ডাক্তার নগেনকে দেখেছিলেন। তার মানে প্রায় 2 মাস আগে নগেনের মামা হচ্ছে মারা গেছে। মারা তো গেছে আগেই, তো সেইখানে যে শ্রাদ্ধ হয়েছিল, তো সেইখানে হচ্ছে তার সাথে নগরের পরিচয় ডাক্তার সাহেব সাথে। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার সুখে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না। তখন ডাক্তার মনে মনে ভাবতেছে, আচ্ছা বুঝলাম যে সে ছোটবেলা থেকে মামার কাছে মানুষ হয়েছে, বাট ওকে দেখে তো কখনো মনে হয় নাই ওদের সম্পর্ক তো এমনটা ছিল না যে মামা মারা গেছে দেখে 2 মাসে তার মধ্যে এতটা চেঞ্জ চলে আসবে। বড়লোক কৃপণ মামার যে ধরনের আদর বেচারে চিরকাল পেয়ে এসেছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। তো দেখা যায় যে এরকম রিলেটিভসদের বাসায় থাকলে সবচেয়ে বেশি যেটা ফেস করতে হয়, যে ওরা হচ্ছে প্রচুর কৃপণতা করে। ওরা কিছু ঠিকমতো ইউজ করতে দেয় না বা ঠিকমতো সার্ভ করে না। তো বলতেছে এতে তো ওর হচ্ছে আরও বেশি, মানে দুঃখ পাওয়ার কথা নয়, ঠিক আছে, সেইভাবে শক্ট হওয়ার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালো, মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতো, তাও পড়াশোনা ডাক্তার ভালো করে জানতেন। জমের বাড়ি মানে কি? জম মানে হচ্ছে আহ, মৃত্যুর দূত বা হচ্ছে মৃত্যুর ফেরেশতা। তো মানে বাইরে থেকে দেখাই দাও যে হ্যাঁ খুবই মামাকে ভালোবাসা শ্রদ্ধা করে, বাট ভিতরে ভিতরে সে চাইতো যে লোকটা কেন বেঁচে আছে, মরে যাক। পড়া খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণে নগরে নেই, কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন। তো পড়ার যে টেনশন, টাকা যে মামা মারা গেলে আমার কী হবে সেরকম টেনশন ছিল না, কারণ শেষ সময় তার মামা তার জন্য একটা মোটা টাকার উইল করে গেছে। উইল মানে কি? তোমরা হয়তো এটা অনেকে জেনে থাকবে। উইল হচ্ছে যে অ্যাডভোকেট দিয়ে কেউ হচ্ছে মৃত্যুর আগে লিখে দেয় যে আমার সম্পত্তিগুলো কে কে পাবে, কে কতখানি পাবে, এই সেই অনেক কিছু, অনেক স্টেটমেন্ট থাকে। তো ওইটাকে বলা হয় উইল। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরশু ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছো। পাগল হয় কি মুখের কথা রে বাবা, পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে পাগল হয়ে গেছে। তো পরশু ডাক্তার বলছে, তোমার মাথা হইছো, পাগল হলে কি তুমি টের পাইতা? তোমার কি সেন্স থাকতো? তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে নগেন হঠাৎ যেন মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তার কাকা, পেতারটা আছে? এই যে শুরু হইল কাহিনী এখন। বলতেছে পেতারটা কি আছে?
ভূত কি হয়, তারপর জিন কি হয়, প্রেতাত্মা মানে তো ভূত নেই, নেই। তবে অনেকক্ষণ ইতস্তত করে, অনেক ভূমিকা করে, অনেকবার শিউরে ওঠে নগেন, ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী, বিশ্বাস করা শক্ত হলেও রহস্য ডাক্তার বিশ্বাস করলেন। মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয় তিনি তা জানতেন। তো নগেন অনেক যদি কিন্তু করে করে, অনেক ইতস্তত বোধ করে, তার মাঝে মধ্যে শিউরে উঠতেছে, ভয় পাচ্ছে, এইসব কিছু উপেক্ষা করে ডাক্তার সাহেবকে সব কিছু বললো। ডাক্তার সাহেব বিশ্বাসও করলো। আচ্ছা, নগেন তো আর মিথ্যা কথা বলবে না, বানিয়ে বলার ছেলে সে না। মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা কড়ি দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। তো মামা তো কি করছে যে মামার যে নিজের ছেলেদের যা সম্পদ বন্টন করছিল, নগেনকেও সেরকম সম্পত্তি দিয়েছে। তো এটা দেখে তো নগেনের মাথায় হাত, যে নিজের ছেলেদের যতখানি দিছে আমাকেও ততখানি দিল। বাইরে যেমন ব্যবহারিক করে থাকুন, মামা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তিতে তার মন ভরে গেল। আর সেই সঙ্গে জাগলো একরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জার অনুতাপ। তো যখন সেটা জানলো তখন সে ভাবতেছে যে আমার মামা তো অনেক ভালো একটা মানুষ ছিলেন, দেবতা তুল্য ছিলেন, আমি তাকে এতদিন ঠকাইলাম, এত এত হচ্ছে মিথ্যা ভক্তি দেখাইলাম, তো আমার খুবই আফসোস হচ্ছে, আমি এখন কী করা যায় সেটা ভাবতেছিল। শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর উত্তরটা যেন বেড়ে গেল। এখন দেখো যে আমাদের কেউ মারা গেলে তারপরে যখন তাকে নিয়ে হচ্ছে কোনো অনুষ্ঠান করা হয়, তো সেই দিন কিন্তু এই এই কয়দিন যদি ভুলে থাকা হয়, তো তাকে স্মরণ করে যদি কিছু করা হয়, সেইটা কিন্তু মনেই থাকে যে লোকটা এমন ছিল, লোকটা আমার জন্য কী করছে, ওনার সাথে আমার সম্পর্ক কী ছিল, মানে হিস্ট্রিগুলো একটু রিমাইন্ড হয়ে যায়। হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে, এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে, লাইব্রেরি ঘরে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে, মনটা শান্ত হবে। তো বলতেছে এতদিন তো আমি মিথ্যাভাবে মামার ভক্তি করছি, তো লাইব্রেরিতে হচ্ছে মামার একটা চিত্র আছে, পেন্টিং আছে, সেটা হচ্ছে তৈলচিত্রের, মানে তেল রং দিয়ে আঁকা। তো আমি সেখানে মাথা ঠেকিয়ে প্রণাম করে আসি, এবার মন থেকে একটু প্রণাম করে আসি। রাত্রি তখন প্রায় ৩টা বেজে গেছে, সকলে আলো নিভে শুয়ে পড়েছে, বাড়ি অন্ধকার। তো রাতে প্রায় ৩টা বেজে গেছে, সবাই হচ্ছে ঘুমিয়ে পড়ছে। এত রাত্রে ঘুমানোর বদলে মামা তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগরের ছিল। তো এত রাতে যে এত কিছু উপেক্ষা করে সে যাবে লাইব্রেরি পর্যন্ত, এটা তো অবশ্যই একটা টাফ কাজ ছিল। তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে। সে ভাবলো যে আজ থাক, কালকে যাই, কালকে সকালে যাব। বাট ও আর কি কিছুতে ঘুমাতে পারতেছে না, ওর মধ্যে খুবই আফসোস হচ্ছে। মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়লো। তো বলতেছে ফাইনালি সে উঠেই গেল, যে দেখা যাক, যাই একটু আমি হচ্ছে প্রণাম করেই আসি। আচ্ছা, লাইব্রেরি কিন্তু তার মামার ছিল না, লাইব্রেরিটি নগরের দাদামশাইয়ের আমলের। লাইব্রেরি সম্পর্কে নগরের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না। তার আমলে গত 30 বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ হয়েছে কিনা সন্দেহ। মানে লাইব্রেরি নিয়ে তার মামার কোনো ইন্টারেস্টে ছিল না, একটা পয়সাও খরচ হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আলমারি কয়েকটা অল্প দামি আর অনেক দিনের পুরনো, ভেতরগুলি বেশিরভাগ অদরকারি বাজে বইয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা। টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে এই ঘরে স্থান পেয়েছে। দেয়ালে 3টি বড় বড় তৈলচিত্র। তো দেয়ালে কয়টা চিত্র ছিল, কয়টা পেন্টিং ছিল? পেন্টিং অ্যাকচুয়ালি ছিল 3টা, টোটাল ছিল 3টা। সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবিও ফটো টাঙানো। তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডার ছবি আছে, কোনটাতে ডিসেম্বর, কোনটাতে চৈত্র মাসের 12 তারিখ লেখা কাগজের ফলক এখনও চলছে। তোমরা যদি কোনো পুরাতন লাইব্রেরিতে যাও তো ওখানে কী দেখবা যে আগে একটা লাইব্রেরিতে নর্মাল কী থাকে, বই থাকবে, দেন হচ্ছে ক্যালেন্ডার থাকবে, দেন হচ্ছে পত্রিকা থাকবে, আরও অনেক কিছু থাকবে। তো এটা তো অলরেডি হচ্ছে কেউ ইউজ করতো না সেভাবে। তো তো হচ্ছে এই জন্য আর কি সব কিছু দেখা যায় যে নষ্ট হয়ে গেছে। তৈলচিত্রের একটি নগরের দাদামশাইয়ের, একটি দিদিমার, আর একটি হচ্ছে মামার। তাহলে 3টা তৈলচিত্র যে ছিল, পেন্টিং ছিল আমাদের, একটা হচ্ছে দাদার, একটা হচ্ছে দিদিমার, একটা হচ্ছে মামা। দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে, মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি। কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি।
তো ভাবতেছে কারো যদি ঘুম ভেঙে যায় এই জন্য আর লাইট জ্বালাইলো না, কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না। ছেলেবেলা থেকে এবারেই আনাচে কানাচের সঙ্গে তার পরিচয়। লাইব্রেরিতে ঢুকে অন্ধকারে সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল। তো সে তো সব জানে আচ্ছা, যারা হয়তো দেখছো অনেক সময় যারা অন্ধ ব্যক্তি ওরা দেখবা যে বাড়ি কিন্তু সব কিছু চেনে, কারণ ওদের হচ্ছে অভ্যাস হয়ে যায়। তো এরকম নগেন তো হচ্ছে সেখানে ছোটোবেলা থেকে আছে, তো তার সব কিছু জানা যে কোথায় কী আছে। অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে, পণ্যরা এখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল। তাই যেই সে প্রণাম করতে পা টাচ করলো, নিচে টাচ করলো, তৈলচিত্রের পায়ের কাছে টাচ করলো, এটা বলেই সে চুপ। তার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখ বিস্ফোরিত। তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা, কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। মানে জাস্ট ও প্রোগ্রাম করতে গেছে, ওকে হচ্ছে কেউ ঠেলে ফেলে দিল। সমস্ত শরীর ঝনঝন করে উঠলো। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে, আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি। তো এই শক খেয়ে সে একদম অজ্ঞান হয়ে গেছে। আর যখনই তার হুঁশ ফিরছে দেখে যে সে মেঝেতে পড়ে আছে। বয়স্ক ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, তোমার আগে কোনো দিন ফিট হয়েছিল নগেন? ফিট হওয়া মানে কি? মানে অজ্ঞান হয়ে যাও। তুমি বলছো তুমি কি এর আগে কখনো ফিট হয়েছিলা, অজ্ঞান হয়েছিলা? নগের মাথা নেড়ে বললো, ফিট না, কোশ্চিনকালও আমার ফিট হয়নি। আরে কোশ্চিনকাল মানে হচ্ছে কখনো আমি ফিট হইনি, কখনো আমার অজ্ঞান হয়নি। আপনি ভুল করেছেন ডাক্তার কাকা, এই ফিট নয়। মূলত মানুষ সব জানতে পারে। মামা জানতে পারছেন টাকা লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম, তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। সবটা শুনুন আগে, তাহলে বুঝতে পারবেন। তো বলতেছে যে মারা গেলে তো আমাদের মধ্যে একটা কনসেপ্ট আছে না, যে মারা গেলে সে কিন্তু সব জানতে পারে, তার সাথে কে কেমন আচরণ করছে, কে কি তাকে কী ভাবতো। তো বলতেছে যে তো মামা হয়তো আমার জানতে পারছে আমি যে মিথ্যা ভক্তি দেখাইতাম, এই জন্য রাগে ঘৃণায় হচ্ছে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগলো। সত্যি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামার এমন জোয়ালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন। তো সে ভাবতেছে আমার প্রতি এতটা তার রাগ ক্ষোভ এত কিছু জানার পর, যে আমাকে তার চিত্রটাও স্পর্শ করতে দিল না। যাই হোক, নগেন একালের ছেলে। প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগলো। কে জানে রাত্রে যা ঘটে তার নিছক স্বপ্নহীরা। তো তার মাঝখানে মনে হলো যে এটা তো স্বপ্ন হইতে পারে, আমি তো হয়তো বা ভুল কিছু দেখলাম বা ভুল কিছু রিয়েলাইজ করলাম। ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো। একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন? তো ভাবতেছে যে আচ্ছা আবার যাই, আরেকবার গিয়ে দেখি তো কী হয়। তো এইবার সে দুপুরবেলা গেল। এর আগে কখন গেছিলো? রাত 3টার দিকে। তো যাই দেখতেছে যে এবার তো কিছু হইলো না, প্রণাম করলো, ধাক্কা দিল না, এবার কিছুই ঘটলো না। শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে। মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টনটন করছে, এবং সকালে লাইব্রেরিতে মামার চলচ্চিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল। কিন্তু এত বড় জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক, লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল। নিচের তৈলচিত্রে ভর করে মামা যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে? নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল, কিন্তু বেশিক্ষণ তার মনের শক্তি টিকল না। রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়ে হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে। দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার এখন নেই। রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারে না, কি সর্বনাশ। তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রে ব্যাপারকে স্বপ্ন বলা যায় না। তো আমাদের মধ্যে আরেকটা কনসেপ্ট কি, যে ভূত হচ্ছে রাতের বেলা থাকে, ভূতবাজি রাতের বেলা ওদের দেখা যায় বেশি, ওরা রাতের বেলা আত্মপ্রকাশ করে, ওদের শক্তি থাকে রাতের বেলা, দিনের আলোতে ওরা আসে না। তো বলতেছে যে মামার তো রাতে গেলাম আমি ছবি ছুঁইলাম, তো তখন তো আমাকে ধাক্কা দিছে, তো দিনে ছুঁলে তো আসলে হইলো না কিছু, আবার আমি রাতে যাব। এত রাতে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগেনের হৃদকম্প হতে লাগলো। কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কী করে। খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির। ভয়ে বুক কাঁপছে, ছুটে পালাতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে। মানে সে বুঝতেছে না, তার ভয় লাগতেছে, তার ছুটে বেড়াতে ইচ্ছা করতেছে, বাট কি একটা যেন তাকে টানতেছে তার মামার দিকে। ঘরে ঢুকে সে সুইচ টিপে আলো জ্বেলে দিল। মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে একজোড়া মোটা গোঁফ, চোখে ভর্সনা দৃষ্টি। নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো। কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না, কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির হতে লাগলো।
এবার কিন্তু লাইট জ্বালিয়ে সে হচ্ছে ছবি ছুঁইল, কিন্তু কিছু হইল না, বাট মনে হচ্ছে একটু জাস্ট অন্যরকম লাগতেছে, অস্থির লাগতেছে। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে। তবু নগেন যেন বাঁচলো। ভয়ের জন্য শরীর একরকম অস্থির অস্থির করতে পারে, সেটা সামান্য ব্যাপার। ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়ে নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। তার আরেকটা কথা মনে এসেছে, কাল ঘর অন্ধকার ছিল, আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন। একবার তো দুপুরে গেল, তাও তার মন ভরল না। তো কালকে তো আবার অন্ধকার ছিল, আজকে তো আলো আলো জ্বালিয়ে হচ্ছে গেছে। তো ভাবতেছে যে কালকে তো অন্ধকার ছিল, এবার অন্ধকার একটু ট্রাই করে দেখি। নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল, অনেকটা নিশ্চিন্ত মনে সে অন্ধকার তৈলচিত্রের কাছে ফিরে গেল। সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলে কিছু হবে না। ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায়। ইতস্তত না করে সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল। পরক্ষণে ঠিক প্রথম রাতের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন। ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলেন? না, একেবারে অজ্ঞান হয়ে যায়নি। অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম, কিন্তু জ্ঞান ছিল। বলছে এইবার আর অজ্ঞান হই নাই, কিন্তু এইবারও আগের মতোই একটা বড় একটা শট খাইলাম। তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা। দিন রাত কেবল এই কথাই ভাবি। রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব, কিন্তু যেতে পারি না। কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে। তো ও এতটা ভয় পাইছে যে ও ভাবতেছে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব, বাট যেতে পারতেছে না। মনে হয় যে কী যেন একটা, কেমন যেন একটা অদৃশ্য শক্তি তাকে আটকে রাখছে, বা বারবার ওই ছবিটার দিকে তাকে আকর্ষণ করতেছে। পরামর্শ ডাক্তার খানিকক্ষণ ভেবে চিন্তা করলেন। তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো? কতবার, দিনে ছুঁয়েছি, রাত্রে ছুঁয়েছি, আলো জেলে ছুঁয়েছি, অন্ধকারে ছুঁয়েছি, ঠিক ওই রকম ব্যাপার ঘটে। তার মানে ছবি ছুঁইলে কখন তার ঝাটকা লাগতেছে বেশি? যখন অন্ধকার থাকে রাতের বেলা, গভীর রাতে। দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছু হয় না, অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন। সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে। কোনোদিন অজ্ঞান হয়ে যায়, কোনোদিন জ্ঞান থাকে। বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়লো। আমি কি করবো ডাক্তার কাকা, এমন করে কদিন চলবে? পরামর্শ ডাক্তার বললেন, তার দরকার হবে না, আমি সব ঠিক করে দিব। আজ সকালে ঘুমিয়ে পড়লে রাতে ঠিক 12টার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো, আমি যাব। একটু থেমে আবার বলেন, ভূত বলে কিছু নেই নগেন। মানে ওকে আবার নির্ভয় দিয়ে বললো যে তুমি টেনশন করো না, ভূত বলতে আসলে কিছু হয় না। তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরশা ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন। এই ঘরে বাড়ির লোক খুব কম আসে। ঘরে বাতাসে পুরনো কাগজ একটা আবসা গন্ধ পাওয়া যায়। নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে। কিসের ভয়? ভূতের? তৈলচিত্রের ভূতের? ভূতে যে একেবারে বিশ্বাস করে না, যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায়, তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই আছে। ছবি ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে? তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। নগেন যে কাহিনী শুনেছে সারাদিন ভেবে বসো ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেনি। তো অ্যাকচুয়ালি তো এখনকার যুগে তো অ্যাকচুয়ালি এইসব ভূতকে বিশ্বাস করা হয় না। মনে করা হয় কি প্রত্যেকটা বিষয়ের পিছনে কোনো কোনো লজিক আছে। তো ডাক্তার সাহেব তো ভাবতেছে, কিন্তু এর পিছনে কোনো লজিক খুঁজে পাচ্ছে না যে আসলে বিষয়টা কী। একদিন নয়, একবার নয়, বারবার ঘটেছে, অনেকবার। দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে, রাত্রে তার তেজ বাড়ে। কেবল তাই নয়, অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। আর একটা কথা, রাত্রি বাড়ার সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে। আর যত রাত বাড়ে তৈলচিত্রের মধ্যে মনে হয় ভূতের বহিঃপ্রকাশ আরও বেশি বেশি হয়। প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলেন। ছবি নগেনের হাত শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে। মাঝরাতে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আশ্রে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে। তার মানে রাত যত পারে পাওয়ারটা তত বেশি, মানে তত জোরে তাকে ধাক্কা দিচ্ছে। অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এই সমস্তের আর কি মানে হয়? হয়, নিশ্চয়ই হয়। মনে মনে নিজেকে ধমক দিয়ে পরশু ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন। তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের, যেখানে নগরের মামার তৈলচিত্রটি ছিল। এই ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন। তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না। যা চোখে পড়ল তাতে পরশু ডাক্তারের বুকটাও ধরাস করে উঠল। তৈলচিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। মারাত্মক ব্যাপার। এবার ফের ডাক্তার সাহেব দেখতেছে যে তার চোখ দুটো জ্বলজ্বল করতেছে। চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় 1.5 হাত। তাহলে চোখ দুটির মধ্যে ফাঁক ছিল প্রায় 1.5 হাত। ঠিক এই সময়ে নগেন ফিসফিস করে বলল, আলোটা জ্বালাবো ডাক্তার কাকা? পার্শ্ব ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন। না। রাস্তার অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে। তাতে অন্ধকার কমেনি। মনে হচ্ছে যেন এই আলোটুকুতে ঘরের অন্ধকারটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র। নগেন আবার ফিসফিস করে বলল, একটা কথা আপনাকে ভুলে গেছি ডাক্তার কাকা। দাদামশাই আর দিদিমার ছবি মারা যাওয়ার পর করা হয়েছিল, কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন, হয়তো সেই জন্যই।
তো বলতেছে যে দাদা আর দাদি যে ছবিটা, এগুলো হচ্ছে তারা মারা যাওয়ার পরে আঁকা হয়েছিল, বাট মামার ছবিটা মামা নিজেই শখ করে আঁকিয়েছিলেন। তো এই জন্যই হয়তো বা এরকম হচ্ছে। নগনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়। ভয় পেয়ে গেছেন? দাঁতে দাঁত লাগিয়ে পরশু ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন। কাছাকাছি যেতে জলজলে চোখ দুটির জ্যোতি যেন কমে গেল। হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে। যত সাহস করে এগিয়ে এসে থাকুন। প্রথমে একেবারে নগরের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল। পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল। তো তিনি কেমন একটা আঘাত পাইলেন, বৈদ্যুতিক ইলেকট্রিক শক পাইলেন, এরকম কিছু। অস্ফুট গোঙানে আওয়াজ করে পেছন দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন। পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল। মিনিট পাঁচেক বয়স ডাক্তার চোখ বুঝে বসে রইলেন। তারপর চোখ পেলে মিনিট পাঁচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগরের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে। তাহলে তৈলচিত্রটা কিসের ফ্রেমে ছিল? রূপার ফ্রেমে ছিল। তারপর তীব্র চাপা গলা তিনি বললেন, তুমি একটা আস্ত গর্ধব নগেন। তারা একটু কমতে পার্শ্ব ডাক্তার বলতে লাগলেন, গাধা তোমার চেয়ে বুদ্ধিমান। এত কথা বলতে পারলে আমাকে এই কথাটা একবার বলতে পারলো না যে তোমার মামা ছবিটা ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে। তার মানে পেন্টিংটাকে হচ্ছে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছিল, আর চোখ দুইটা মানে হচ্ছে ওখানে দুইটা ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছিল। আমি কি জানি, 6 মাস আগে যেমন দেখে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনই অবস্থায় আছে। একটি শখ খেয়ে বুঝতে পারো না কিসের শখ লাগলো। তুমি কোন দেশি ছেলে? আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামা ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছে। বলতেছে তুমি কি বোকা? ইলেকট্রিক শক আর আধ্যাত্মিক শখ বুঝতে পারো না যে ভূতের শখ দিলে কেমন হয় আর ইলেকট্রিক শক কেমন হয়? নগেন উদ্ভ্রান্তের মতো বলল, রূপার ফ্রেমটা দাদামশাইয়ের ছবিতে ছিল। চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন। মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন। আলো দুটি লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ। তাহলে নগেনের মামাতো ভাই হচ্ছে পরেশ। আর তো এটা অ্যাকচুয়ালি ফ্রেমটা ছিল, রূপার ফ্রেমটা ছিল তার দাদামশাইয়ের, বাট নগেন তার মামা হচ্ছে সেটা খুলে রাখছে। তো শ্রাদ্ধের দিন তার মামি হচ্ছে ফ্রেমটা বাঁধিয়ে দিয়েছে তার মামার ছবিতে। হ্যাঁ, সে এবছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, তাই বললো এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন? তাহলে কে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে? আমাদের নগেনের মামাতো ভাই পরেশ। পরশু ডাক্তার একটু হেসে বললেন, পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে, কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে। এই খবরটা যদি আগে আমায় দিতে। আমায় নগেন সংশয় ভরে বলল, কিন্তু ডাক্তার কাকা। পরশু ডাক্তার রাগ করে বললেন, কিন্তু কি এখনও বুঝতে পারছো না? দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে কিছু হয় না। ছবি মানে ছবির রূপার ফ্রেমটা। রূপার ফ্রেমটার নিচে কাঠফাট কিছু আছে, দেয়ালের সঙ্গে যোগ নেই। নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো। তুমি আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে। সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জ্বলে, আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা, তাই সে সময় ছবি ছুলে তোমার কিছু হয় না। আচ্ছা, তো সন্ধ্যাবেলা কি হয় যে অ্যাকচুয়ালি ঘরের তো সব আলো জ্বলে, তো বিদ্যুৎ বেশি পাস করতে পারে না। আচ্ছা, এই ঘরে আলোটা জ্বাললেও তা হয়। মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিভে যায়, তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকার হাবার শরীরটা দিয়েই। আচ্ছা, পরশোটা একটা চুপ করে গেলেন। তারপর হঠাৎ মনে পড়ে গেছে, সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না। তিনি হাঁপ ছাড়লেন। কপাল ভালো, তৈতাহত হয়ে প্রাণে মরতে হয়নি। তার মানে কি, যখন সব কিছু লাইটের অফ থাকতো, বেশি মাঝরাত হতো, তখন ইলেকট্রিসিটি বেশি ফ্লো করতো, ঠিক আছে? তখন ইলেকট্রিসিটি বেশি ফ্লো করতো। আর যখন লাইট থাকতো বা যখন রাত কম থাকতো, তখন তো সব কিছু জানা থাকতো না, তো ইলেকট্রিসিটি বেশি ফ্লো করতে পারতো না, কারেন্ট বেশি পাস করতে পারতো না। তো এই জন্য রাত যত বাড়তো শকটা তত জোরে হইতো, আর রাত কম থাকলে শক্ট হইতো না, আলো টালো জ্বালা থাকলে শক্ট হইতো না। এটা ছিল মেইন কাহিনী। এবার আমরা দেখব যে শব্দার্থ টিকা। প্রকাণ্ড মানে হচ্ছে অত্যন্ত বৃহৎ, অতিশয় বড়। বিব্রত মানে ব্যতিব্যস্ত, বিপন্ন, বিচলিত। উদ্ভ্রান্ত, বিহবল, দিশেহারা বা হতজ্ঞান। খাপছাড়া, বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো। শ্রাদ্ধ মানে কি? মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনে হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। তো মুসলিম ধর্ম যেমন আমাদের কিছু মারা যাওয়ার পর কিছু অনুষ্ঠান হয়, তো সেরকম হিন্দু ধর্মে হয় শ্রাদ্ধ। উইল মানে কি? শেষ ইচ্ছাপত্র। তো মৃত্যুর পর সম্পত্তি বন্টন বিষয়ে মালিকের ইচ্ছানুসারে প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়। মানে মারা গেলে তার সম্পত্তি কে পাবে,
ঠিক আছে, তার টাকা পয়সাগুলো কে পাবে। প্রেতাত্মা মানে কি মৃতের আত্মা বা ভূত। অনুতাপ মানে কি আফসোস। তৈলচিত্র মানে কি তেল রঙে আঁকা ছবি। প্রণাম, প্রণাম মানে কি হাত ও পা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন। আত্মগ্লানি মানে কি নিজের উপর নিজের অনুতাপ অনুশোচনা। বিস্ফারিত মানে বিস্তারিত। কোশ্চেন কালে মানে কি কখনোই না, কোনো কালে না। ছলনা, কপটতা, সরতা, প্রতারণা, প্রবঞ্চতা, ধোঁকা। হৃদকম্প মানে কি হৃদয়ের স্পন্দন। মটকা মানে কি রেশমের মোটা কাপড়। ভর্ৎসনা মানে কি তিরস্কার, ধমক, নিন্দা। ইতস্তত মানে হচ্ছে দ্বিধা, সংকোচ, গড়িমসি। অশৈলী মানে কি মানে শরীর নাই কিন্তু হচ্ছে তার আত্মা আছে, এই টাইপের কিছু বোঝা যায়। মানে ওর কোনো নির্দিষ্ট শেপ নাই, বাট ও আছে, ও এক্সিস্ট করে, এই টাইপের কিছু বোঝা যায়। আচ্ছা, তো তৈলচিত্র ফুল হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প, মজার গল্প একটা। 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয় এই গল্পটি। তো এই গল্পের মাধ্যমে কী তুলে ধরা হয়েছে যে কুসংস্কার, ভূতের বিষয়ে যে একটা কুসংস্কার, সেটাকে বিজ্ঞান দ্বারা হচ্ছে বলা হয়েছে যে আসলে এইরকম কিছুই না, এটা একটা জাস্ট তার মধ্যে একটা ভয় ছিল, এই আর কি বিষয়। তো আমরা একটু কবি পরিচিতির দিকে চলে যাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক হচ্ছে তার ডাক নাম। 1908 সালে সাঁওতাল পরগনার দুমকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকা অবস্থায় 1928 সালে তার প্রথম গল্প ছাপা হয়। লেখালেখির কারণে বিএসসি পরীক্ষা পাশ করতে পারেনি। তো অ্যাকচুয়ালি মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে গণিত নিয়ে পড়তেছিল। তো একবার হচ্ছে তার বন্ধুদের সাথে সে বাজি ধরে তার অতসীমামি নামে একটা গল্প প্রকাশিত হয়। তো তারপর থেকে তিনি লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, এটার নাম অনেকে শুনেছ। এছাড়া দিবারাত্রির কাব্য, অহিংসা, পুতুল নাচের ইতিকথা তার উল্লেখযোগ্য উপন্যাস। এছাড়া তিনি প্রচুর ছোট গল্প রচনা করেছেন। তিনি বিজ্ঞান ছাত্র ছিলেন। তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা। 1956 সালে তিনি কলকাতায় মারা যান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।